সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি উম্মে সালমা বিনতে সাত্তার, প্রভাষক প্রাণীবিদ্যা, শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব কলেজ, হাজারীবাগ, ঢাকা। আজ আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে গিয়ে দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায়ের, যেটা গতদিন তোমাদের একটা লেকচার হয়ে গেছে। আজকে দ্বিতীয় লেকচার তোমাদের আমি পড়াবো। প্রথম দিন তোমাদেরকে পড়িয়েছি, তোমরা জেনেছো যে জীব প্রযুক্তি কি, টিস্যু কালচার কি, এর ধাপসমূহ তোমরা শিখেছো। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি, এই বিষয় সম্পর্কে আজকে আমরা জানতে পারবো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা কিভাবে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিটা কিভাবে ব্যবহার করবো এই সম্পর্কে জানতে পারবো, প্লাজমিড সম্পর্কে জানতে পারবো। রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতির যে ধাপগুলো আছে, প্রতিটা ধাপ তোমাদেরকে আমি বর্ণনা করে এখানে দেখাবো এবং তোমরা সেই সম্পর্কে জানতে পারবে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রয়োগ, আমরা কি কি কাজে এটা লাগাতে পারি সেই সম্পর্কে ধারণা পাবো, এবং জিন ক্লোনিং সম্পর্কে আমরা কিছুটা ধারণা এখানে আমরা লাভ করবো। প্রথমে আমরা জেনে নেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টা আসলে কি। আমরা সংজ্ঞাটা দেখে নেই। কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকেই বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে জেনেটিক মডিফিকেশনও বলা হয়। 1972 সালে পল বার্গ বানরের ভাইরাস SV40 এবং ল্যাম্বডা ভাইরাসের ডিএনএ সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন। এজন্য তাকে কি বলা হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনকও বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে গেলে আমাদের কিছু জিনিস সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তার মধ্যে একটি হচ্ছে জিন। জিন জিনিসটা আসলে কি তোমরা সবাই জানো, এটা আগে থেকেই তোমরা পড়ে এসেছো, তারপর আমি তোমাদের বলছি। ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স, যা জীবে একটি নির্দিষ্ট কার্যকর সংকেত ধারণ করে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে, বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়, তাকেই আমরা বলি জিন। আমরা জানি যে, তোমরাও জানো, জিনকে কি বলা হচ্ছে, বংশগতির ধারক এবং বাহক। এরপর আমরা আরো যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে প্লাজমিড কি। তোমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি জানতে গেলে প্লাজমিড সম্পর্কে অবশ্যই তোমাদের জানতে হবে। প্লাজমিড হচ্ছে একটা কি ছোট ডিএনএ অণু। এখানে কি থাকে, একটি কোষ থাকে, কিছু ক্রোমোজোমাল ডিএনএ থাকে, এবং এটা কি এর সেলফ রেপ্লিকেশন বা নিজেকে প্রতিলিপন করতে পারে এটি। এগুলোকে সাধারণত পাওয়া যায় ব্যাকটেরিয়াতে। ছোট বৃত্তাকার দুইটা ছাঁচ বিশিষ্ট এটি একটি ডিএনএ অণু। এরপর আমরা জানবো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বিষয়টা কি। এটি কাকে বলে দেখো, এক কোষ থেকে সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে স্থাপন ও কর্মক্ষম করার ক্ষমতাকেই বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, বা এর আরেকটা নাম হচ্ছে জিন ক্লোনিং। এর ধাপগুলো কি? সাধারণত 7টা ধাপে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা ব্যবহার করতে পারি। প্রথমটা কি, ডিএনএ নির্বাচন। প্রথমে আমাকে কি একটি কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্বাচন করতে হবে, তারপর কি বাহক নির্বাচন করতে হবে, ডিএনএ অণুটাকে খণ্ডন করতে হবে, খণ্ডনকৃত ডিএনএটাকে প্রতিস্থাপন করতে হবে কোষক দেহে, তারপর রিকম্বিনেন্ট ডিএনএটাকে স্থানান্তর করতে হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি এবং সেটা কাজ করছে কিনা তার মূল্যায়ন করতে হবে। সব শেষে আমরা যেটা করবো সেটা হচ্ছে কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ করাবো। আমরা ধাপগুলো একটু দেখি। তোমরা একটা পাশে একটা দেখতে পাচ্ছ, সেন্ট্রিফিউগাল একটা মেশিন দেখতে পাচ্ছ। এই মেশিনের সাহায্যে আসলে আমরা ডিএনএটাকে কি করব, আলাদা করব। আমরা একটু দেখি প্রথম যে ধাপটা সেটা হচ্ছে কি ডিএনএ নির্বাচন। আমাদের প্রথম কাজই হবে সেটা হচ্ছে কি কাঙ্ক্ষিত ডিএনএটাকে নির্বাচন করা। অর্থাৎ আমি যে বৈশিষ্ট্য সম্পূর্ণ জিন চাচ্ছি এমন একটি জিনের কোষ থেকে ডিএনএটাকে আমাকে পৃথক করতে হবে। এজন্য প্রথমে কোষটাকে কি করতে হবে, লাইসিস করতে হবে। লাইসিস করে নির্দিষ্ট জিনটাকে আমরা কি করব, কেটে নিব। কেটে নিয়ে কি করব, আমরা যে এনজাইমটা ব্যবহার করব কাটার জন্য সেটাকে আমরা বলছি লাইগেজ এনজাইম। এক্ষেত্রে পৃথক করার সময় যে নির্দিষ্ট জিনটাই পৃথক হবে তা কিন্তু না, এর সাথে আরো কিছু জিনিস ইনভলভ থাকবে। সেটা হচ্ছে প্রোটিন থাকতে পারে, শর্করা থাকতে পারে, লিপিড থাকতে পারে। এগুলোকে কি করবো তখন আমরা রাসায়নিক পদ্ধতিতে আমরা সেটাকে কি করব, পৃথক করে দিব। পৃথক করে এই প্লাজমিড ডিএনএ এর সাথে কিছু পরিমাণ যা থাকবে, জিনোমিক ডিএনএ, আরএনএ, প্রোটিন যাই থাকবে, সেটাকে আমরা কি করব, সিজিয়াম ক্লোরাইড বা সুক্রোজ গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজের মাধ্যমে ওই মিশ্রণটাকে আমরা নির্দিষ্ট ব্যান্ড আকারে আলাদা করে ফেলবো। বর্তমানে কি হয়, এর পরিবর্তে আমরা সিলিকা নির্ভর যে কিট গুলো আছে সেগুলো আমরা ব্যবহারের মাধ্যমে সহজেই আমরা কি করতে পারি, ডিএনএটাকে আমরা আলাদা করতে পারি।
দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে ডিএনএ এর বাহক নির্বাচন। প্লাজমিড হচ্ছে আমরা জানি সবচাইতে উৎকৃষ্ট এবং উপযোগী একটি বাহক, কারণ এতে জিনের সংখ্যা থাকে কম, আকারে থাকে ছোট। এরপর আগে যে রেস্ট্রিকশন এনজাইমটা আমরা ব্যবহার করেছিলাম, সেই রেস্ট্রিকশন এনজাইমটা ব্যবহারের মাধ্যমে আমরা কি করব, এই আমরা নির্দিষ্ট একটা যে বেস সিকোয়েন্সে আমরা কি করব, ডিএনএ এর এই বাহক যেটা আছে বাহকের আমরা কি করব, ডিএনএটাকে আমরা আলাদা করে ফেলবো। এজন্য কি বলা হচ্ছে, এই রেস্ট্রিকশন এনজাইমকে কি বলা হচ্ছে, একে বলা হচ্ছে আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ হিসেবেও আমরা কি করব, একে নামকরণ করতে পারি। রেস্ট্রিকশন এনজাইম তোমরা জানো সবাই যে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটি পাওয়া গেছে হচ্ছে ব্যাকটেরিয়া কোষে। এরা ডিএনএ সূত্র কাটার জন্য কি হয়, নিজস্ব সিকোয়েন্সটাকে এরা শনাক্ত করতে পারে, এবং এর জন্য কি হচ্ছে নির্দিষ্ট যে সাইটটা আছে, হ্যাঁ বেজের যে সাইটটা আছে সেটা সহজেই তারা কি করে কেটে ফেলতে পারে। ডিএনএ খন্ড কর্তন। এরপর দেখো প্লাজমিডে একটি নির্দিষ্ট বেস সিকোয়েন্স কি হচ্ছে কি কেটে ফেলতে হবে। কেটে ফেলে কি হবে, সেখানে আমরা কাঙ্ক্ষিত ডিএনএটাকে সেটাকে আমরা কি করব, একসাথে জোড়া লাগিয়ে দেব। এই ডিএনএ খন্ড কর্তনের মাধ্যমে আমরা কি করতেছি, বেস সিকোয়েন্সটাকে আমরা আলাদা করে দিচ্ছি। চতুর্থ ধাপ যেটা সেটা দেখো খণ্ডনকৃত ডিএনএটাকে প্রতিস্থাপন। এরপর আমরা কি করব, কাঙ্ক্ষিত যে ডিএনএটা আছে সেই ফাঁকা জায়গায় আমরা কি করব, জোড়া লাগাবো। এক্ষেত্রে কি করব, লাইগেজ যে এনজাইমটা আছে সেটাকে কি করব, আমরা ব্যবহার করব। তোমরা জানো যে লাইগেজ এনজাইমটা কি আঠার মতো কাজ করে। ডিএনএটাকে যখন কাটা হচ্ছে তখন দুপাশে তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ, দুপাশে কি হচ্ছে, একটা স্টিকি এন্ড তৈরি হয়েছে। সেই স্টিকি এন্ডটাকে আমরা কি করব, জোড়া লাগাবো আমরা এই লাইগেজ এনজাইমটা ব্যবহারের মাধ্যমে। ফলে প্লাজমিডটা কি হচ্ছে, প্লাজমিড ডিএনএটা কি করবে, কাঙ্ক্ষিত যে ডিএনএটা আছে সেটাকে সে তখন বহন করবে, আর তখন এটি হয়ে যাবে একটি রিকম্বিনেন্ট ডিএনএ। পঞ্চম যে ধাপ, কোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএটাকে স্থানান্তর। এরপর কি করব, আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে কোষক কোষে আমাদের ট্রান্সফার করতে হবে, কারণ এটি কি হয় আলাদাভাবে তো ডুপ্লিকেশন করতে পারবে না। এজন্য এটি একটি আলাদা কোষক দেহ কি হবে, বসানো হবে, যাতে করে এটি অনেক বেশি সংখ্যক কি করতে পারে, সংখ্যায় উৎপন্ন হতে পারে। আমরা জানি সবচেয়ে দ্রুততম সময় মাল্টিপ্লিকেশন করতে পারে কি, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যে কোষগুলো থাকে, এজন্য কি হবে, কোষক হিসেবে আমরা নিব ব্যাকটেরিয়া কোষ। কিন্তু এক্ষেত্রে কিছু কাজ করতে হয়, যেমন একটি ব্যাকটেরিয়া কিন্তু সহজেই কিন্তু কি করবে, একটা ফরেন পার্টিকেল কিন্তু তার শরীরে ঢুকতে দিবে না। এজন্য কি হচ্ছে, আমরা যে প্লাজমিডটা সেটা আমরা সহজেই কি করতে পারবো, ব্যাকটেরিয়ার শরীরে প্রবেশ করাতে পারবো না। এর জন্য কি একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। সেটা কি দেখো, এজন্য কি ক্যালসিয়াম সমৃদ্ধ করে হিট শক দেওয়া হয়। তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ এখানে এই যে ক্যালসিয়াম একটা সলিউশন, এখানে আমরা কি করেছি, এই যে ব্যাকটেরিয়া যে সেলগুলো আছে সেগুলোকে আমরা এখানে দিয়ে দিয়েছি। তো কি হচ্ছে, এখানে ক্যালসিয়াম সমৃদ্ধ এবং হিট এবং একটা শক দিতে হবে। সেটা শক দেওয়ার পর একটা বিশেষ পরিবেশ সৃষ্টির মাধ্যমে তখন আমরা কি করতে পারবো, এই প্লাজমিডটাকে আমরা ওই ব্যাকটেরিয়া কোষক যে কোষটা সেখানে আমি প্রবেশ করাতে পারবো। প্লাজমিড যদি গ্রহণ করে তখন সেই ব্যাকটেরিয়াকে আমরা বলি ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। আমরা জানি কি ব্যাকটেরিয়া কি করে, অনেক দ্রুত কি মাল্টিপ্লিকেশন করতে পারে, তাই না? এজন্য অল্প সময়ে কি হচ্ছে, রিকম্বিনেন্ট ডিএনএ থেকে অনেকগুলো কি হয়, কপি তৈরি হয়। আমরা জানি এখানে একটা থেকে একাধিক অসংখ্য সংখ্যক আমরা কি করতে পারি, রিকম্বিনেন্ট ডিএনএ আমরা পেতে পারি। এজন্য কি হচ্ছে, একে কি বলা হচ্ছে, এই পদ্ধতিটির আরেকটা নাম কি, জিন ক্লোনিং। ষষ্ঠ ধাপ যেটা সেটা দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি এবং মূল্যায়ন। আমরা তো সংখ্যা বৃদ্ধি মোটামুটি করে ফেললাম, এই জন্য আমরা কি করব, দেখো রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত যে ব্যাকটেরিয়া আছে সেটাকে আমরা কি আগার মিডিয়ামে কি করব, জন্মিয়ে আমরা কি করব, সংখ্যাটাকে বৃদ্ধি করব। তিনটা পদ্ধতিতে কিন্তু আমরা এটা করতে পারি। প্রথম যেটা সেটা হচ্ছে পিসিআর পদ্ধতি। তোমরা সবাই জানো পিসিআরটা কি, পিসিআর হচ্ছে কি পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটি কি হয়, একটা টেস্ট টিউবে একটি জিনের কি হয় বহু কপি তৈরি করা যায় এই পিসিআর মাধ্যমে। দ্বিতীয়টা দেখো সেটা হচ্ছে রেস্ট্রিকশন ডাইজেশন এর মাধ্যমে, এবং তৃতীয় যে ধাপ বা পদ্ধতি সেটা হচ্ছে কি জেনেটিক প্রোব। এই তিন পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি, সহজেই কি করতে পারি, সেই জিনটা যে কাঙ্ক্ষিত জিন বহন করছে কিনা সেটা আমরা কি করতে পারি, বের করতে পারি। আর কি হয়েছে, আমরা যদি পোষক ব্যাকটেরিয়াকে কি করি, প্লাজমিড বহন করছে কি করছে না তা শনাক্ত করার জন্য কি হয়, আমরা যখন অ্যাগার মিডিয়ামে নিলাম তারপর সেখানে কি হচ্ছে, অ্যান্টিবায়োটিক কি হয় ব্যবহার করা হয়। এতে যদি সেটি কি হয় রেজিস্ট্যান্স হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কাঙ্ক্ষিত ডিএনএটা পেয়ে গেছি।
কিন্তু আমরা কিভাবে বুঝবো যে আমরা পাইনি? যদি সেই ব্যাকটেরিয়া গুলো অণুজীবগুলো দ্বারা কি হয় আক্রান্ত হয়, তাহলে বুঝতে হবে কি আমরা কাঙ্ক্ষিত যে বৈশিষ্ট্য চাচ্ছিলাম সেটা আমরা পাইনি। তখন সেক্ষেত্রে আমাদের আবার প্রথম থেকে আমাদের এই পদ্ধতিটা কি হবে শুরু করতে হবে। সবশেষ যে ধাপ সেটা হচ্ছে গিয়ে কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো। এই ধাপে তোমরা দেখো আমরা কি করতে পারি, সঠিকভাবে প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট ডিএনএটাকে কি করবো আমরা টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে কাঙ্ক্ষিত উদ্ভিদের কোষে আমরা প্রবেশ করাবো। পরে সেখান থেকে যে নতুন প্রকরণটা সৃষ্টি হয় তার কি হয় আস্তে আস্তে সংখ্যাটাকে বৃদ্ধি করানো হয়। এভাবেই উদ্ভিদ যে সৃষ্টি হচ্ছে তাকে আমরা একটা বিশেষ নামে ডাকি, সেটাকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ। এই হচ্ছে 7টা ধাপ। এই 7টা ধাপের মাধ্যমে আমরা কি করতে পারি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আমরা নতুন কি প্রজাতি পেতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত যে প্রজাতি সেটা আমরা পেতে পারি। তোমরা এই যে দেখো পুরো ছকটার মধ্যে দেখো আমরা এখানে পুরো প্রসেসটা আমি তোমাদের এখানে দেখিয়েছি। দেখো উপরে দেখো তোমাদের এই যে ডোনার ডিএনএ, আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ, এখান থেকে আমরা কি হচ্ছে নাইট্রোজেন বেস আমরা নিয়েছি, আমাদের বেসটা নিয়েছি। এদিকে ভেক্টর দেখো, ভেক্টর থেকে আমরা নিয়েছি। এই দুটাকে আমরা কি করেছি, প্রথমে কি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটেছি। কাটার পর আমরা এটা এই দুটাকে কি করেছি, এই যে লাইগেজ এনজাইমতে আমরা এই দুইটা কোণাকে মিক্সড করেছি। মিক্সড করে আমরা এটাকে কি করেছি, আঠা দিয়ে আঠার মাধ্যমে এটাকে লাগিয়ে দিয়েছি। ফলে কি পেয়েছি আমরা, রিকম্বিনেন্ট ডিএনএ মলিকুল। আমাদের যে রিকম্বিনেন্ট ডিএনএ মলিকুল এটা পেয়েছি। এখন এটাকে কি করব আমরা, আমাদের যে কোষক নির্দিষ্ট কোষকের মাধ্যমে আমরা সেরকম পরিবেশ সৃষ্টির মাধ্যমে আমরা সেটাকে প্রবেশ করিয়েছি এবং তারপর কি আমরা রেখে দিয়েছি কিসের জন্য, সংখ্যা বৃদ্ধির জন্য। এটি আস্তে আস্তে সংখ্যা বৃদ্ধি পেয়ে মাল্টিপ্ল প্রক্রিয়ায় এটা কি হচ্ছে অসংখ্য সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। তারপর এটাকে কি করছি আমরা, গুণগত মানটা আমরা দেখছি, যদি গুণগত মান ভালো থাকে সেখান থেকে আমরা কি করছি পরবর্তীতে আমাদের কাঙ্ক্ষিত যে উদ্ভিদ চাচ্ছি সেই উদ্ভিদ আমরা প্রবেশ করাচ্ছি। প্রয়োগ আসলে এখন বর্তমান যুগে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রয়োগ সবখানেই হচ্ছে। কৃষিক্ষেত্রে তো ব্যাপকভাবে হচ্ছে। ট্রান্সজেনিক যে উদ্ভিদ তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, এই যে বিভিন্ন রকমের আমরা এখানে দেখতে পাচ্ছি যে টমেটো, আমরা এখন ট্রান্সজেনিক উদ্ভিদের মাধ্যমে বহু উপায়ে আমরা কি করতে পারি, উদ্ভিদের ভালো ভালো প্রজাতি বা উন্নত প্রজাতি সৃষ্টি করতে পারতেছি। তারপর এখানে দেখো তুলা, আমেরিকায় একসময় কি হতো, তুলা প্রচুর দেখা যাচ্ছে যে তুলা গাছে পোকা ধরছে, দেখা যাচ্ছে ওভাবে আসলে আমরা পেতাম না। পরে কি হচ্ছে, এই ট্রান্সজেনিক উদ্ভিদের মাধ্যমে আমরা এখন যে তুলাটা পাচ্ছি সেই তুলাটা কি হচ্ছে অনেক বেশি কি পরিমাণে পাচ্ছি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। তারপরে যে ধান, আমরা কি সুপার রাইস যেটাকে বলি, আমাদের দেশে এবং এশিয়ার বিভিন্ন দেশে আগে যেটা হতো যে বাচ্চা কাচ্চারা কি হতো ভিটামিন এর অভাব বোধ করতো। এই অভাবের কারণে কি হচ্ছে রাত টানা এবং অন্যান্য অনেক অসুখ হতো, যার ফলে চোখে দেখতে পেত না। এই যে সুপার রাইস, এটা কি হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ একটি রাইস। এটা কি হচ্ছে আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগের মাধ্যমে আমরা এই রাইসটা তৈরি করেছি এবং এর ফলে কি হচ্ছে ভিটামিন এর যে অভাব বা ঘাটতি সেটা পূরণ হয়ে যাচ্ছে। ওষুধ শিল্পেও রিকম্বিনেন্ট ডিএনএ আসলে ব্যাপক একটা ভূমিকা আছে। আমরা এর মাধ্যমে বিভিন্ন রকমের ওষুধ তৈরি করতে পারছি। তোমরা জানো ইনসুলিন তার মধ্যে বিশাল একটা ভূমিকা রাখছে। ইনসুলিন আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ইনসুলিন তৈরি করছি। এছাড়া অনেক রকমের অসুখের ক্ষেত্রে আমরা কি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিটা ব্যবহার করছি। এই সিকল সেল অ্যানিমিয়া, তারপর হলো সিস্টিক ফাইব্রোসিস, এই যে অসুখগুলো এগুলোতে কি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহারের ফলে আমরা অনেক বেশি ফল পাচ্ছি। গ্রোথ হরমোন, হিউম্যান গ্রোথ হরমোন, এইটার মাধ্যমে কি হচ্ছে আগে মানুষ কি যখন খাটো হতো ছোট হতো সেগুলো কি এই গ্রোথ হরমোনটা আমরা যখন তাদের শরীরে প্রবেশ করাচ্ছি তখন কি তাদেরকে লম্বা করা যাচ্ছে এই গ্রোথ হরমোনের মাধ্যমে। এটা একটা ব্যাপক একটা পরিবর্তন এসেছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে। বিভিন্ন ক্ষেত্রে এসেছে, যেমন আগে মাছ যদি ছোট আকারের হতো আমরা কি করবো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের চাহিদা সম্পন্ন বড় মাছ তৈরি করতে পারছি। এছাড়া হচ্ছে অ্যাকুরিয়াম ফিশ, বিভিন্ন প্রজাতির অ্যাকুরিয়াম ফিশ তৈরি করা সম্ভব হয়েছে কি এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহারের মাধ্যমে। গরু, আগে কি হচ্ছে গরুর দুধ দেখা যাচ্ছে যে খুব কম পরিমাণে পেতাম, এখন আমাদের মানে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগের ফলে আমরা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে কি গাভীর দুধ আমরা পাচ্ছি। ভ্যাকসিনের ক্ষেত্রে কি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি একটা ব্যাপক ভূমিকা রাখছে। বিভিন্ন রকমের ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়েছে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ গাছের, আমরা জানি কি গাছের জন্য নাইট্রোজেন একটা কি খুবই প্রয়োজনীয় একটি উপাদান। এই যে নাইট্রোজেন ফিক্সেশন, এই জিনিসটা করছে কি আমরা দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের অভাবে দেখা যাচ্ছে গাছ মরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই পদ্ধতি নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে কি হচ্ছে
রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা কি গাছকে আমরা অনেক তরতাজা এবং কি অনেক ফলন আমরা পাচ্ছি। এছাড়াও দেখো টমেটোর আগে কি হতো মোজাইক ভাইরাস, টমেটো মোজাইক ভাইরাস, এরকম আরো অনেক ভাইরাসের আক্রমণ হতো খেতে। সেক্ষেত্রে কি হতো, এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আমরা ফসলের কি রোগ বালাইটাকে আমরা কমিয়ে আনতে পেরেছি এবং কি সুস্থ সম্পন্ন আমরা বীজ পাচ্ছি এবং সেখান থেকে আমরা কি অনেক বেশি ফলন পাচ্ছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সুবিধা আছে অনেক, কিন্তু এর কিছু অসুবিধাও আছে। সেটা কি হতে পারে, মানব দেহের জন্য এটা ঝুঁকির কারণ হতে পারে। এর ফলে কি ক্যান্সারের সম্ভাবনা বাড়ে, পশু এবং বিভিন্ন প্রাণীর কি হয় সংক্রামক রোগের সম্ভাবনা বাড়ে। এছাড়া কি হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে নতুন রোগের জীবাণু ধ্বংস করা কি হয় অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে যায়। বাংলাদেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কি অনেক দূর এগিয়েছে। এই যাবৎকালে সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে কি পাটের কি জিন নকশা আবিষ্কার, আর হচ্ছে পরজীবী ছত্রাকের জিন নকশা আবিষ্কার। এটা হচ্ছে বাংলাদেশের একটা অনেক বড় সাফল্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকবে, তোমরা বাড়ির কাজ দেখো। তোমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কাকে বলে এটা তোমরা জানবে, প্লাজমিড কি সেটা জানবে, রিকম্বিনেন্ট ডিএনএ কি হয়, প্রস্তুতের যে ধাপ সমূহ আছে সেই ধাপগুলো তোমরা জানবে, পড়বে বাসায় এগুলো ভালো করে। এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে ব্যবহার, যেগুলো আমি বললাম তোমাদের বইয়ে আরো সুন্দর করে ভালোভাবে দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে দেখবে এবং সেই হিসাবে তোমরা এটা বাসায় স্টাডি করবে। আমরা এই পর্যন্ত, আমাদের ক্লাস এ পর্যন্ত। আমরা আগামী ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিন ক্লোনিং, তারপর হচ্ছে কি জিএম বা জেনেটিক্যালি মডিফাইড যে খাদ্য ফসল, এই সম্পর্কে আমরা জানবো, এবং জিন প্রকৌশলের মাধ্যমে ইনসুলিন উৎপাদন। এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে জানবো। তোমাদের যদি লেকচার বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তোমরা তাহলে কি করবা, ইনবক্সে সেটা জানাই দিতে পারো, অথবা তোমাদের কি যদি কোনো সমস্যা থাকে তোমরা সেটা লিখে রাখলা, যখন আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আমরা তখন এই সমস্যাগুলো সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অনেক ধন্যবাদ। Pomato. Doesn't this term sound a little weird? You might be wondering, is it a tomato or a potato plant? It's actually both. Yes, you heard me right. In this single plant, the tomatoes grow above the ground while the potatoes grow below the ground level. And how is this made possible? It can be done by a process called grafting. In this, the stems of both the tomato and the potato plants are chosen and then joined together by tying them. This is an example of plant engineering. On the similar lines, when we cut and join genetic material, the process is known as genetic engineering. It's one of the principles of biotechnology. Now let's explore more about these principles in detail. Most of the principles of biotechnology are based on two engineering branches. That is, genetic engineering and chemical engineering. Genetic engineering is the branch which deals with the modification of the genetic material of an organism. And which genetic materials are we referring to? We know that it's the DNA, which is the genetic material for most of the organisms. And what about the remaining ones? Well, in them, it's the RNA which acts as the genetic material. Just like in the case of some viruses. So genetic engineering deals with the manipulation of genetic material. Moving ahead with the next principle, which is chemical engineering. The name itself suggests that the principle revolves around the use of chemicals for the growth and the maintenance of cell cultures. For this, the desired eukaryotic or microbial cell cultures are stored in a contamination-free zone. Further, these cell cultures are used for the production of vaccines, antibodies, enzymes, and various other useful products. We will learn about chemical engineering in the upcoming videos. For now, let's just discuss in detail about genetic engineering. Did you know that the first ever genetic modification was done in a bacterium? That's right. And later on, these modifications were applied to animal as well as plant cells. The genetic modification can be done either by adding something new to the existing genetic material
or it can also be done by deleting something from the existing genetic material. The DNA obtained after modification is known as recombinant DNA. Technically, genetic engineering can be done in many ways. Recombinant DNA is one way to pursue it. When genetic engineering is applied to modify organisms, they are known as genetically modified organisms, abbreviated as GMOs. And what organisms can be modified with this technique? Almost all living organisms can be modified with the help of genetic engineering. What kind of applications does this serve? Modifications in organisms can give rise to beneficial products. Consider plants, for example. With the help of genetic engineering, we can produce robust crops, pest-resistant varieties, and also high-yielding varieties of many crops. This was, in short, about one way in which genetic engineering can be carried out. The other way to perform genetic engineering is by making copies of the genetic material. This is also known as gene cloning. In simple words, gene cloning can be defined as the process of making an exact duplicate of the genetic material. But why do we need a duplicate of the genetic material? Let's consider an example to understand this concept. Imagine there's a new product launched by a company in the market. This has some really cool and amazing features which will be of great use to all. Now, is it fine if the company manufactures just one piece? Of course not. There will be so many people who will want to buy it. For this, there will be multiple copies of the same product manufactured on a large scale to suffice the demands. This just means that making exact copies of the original product is useful in several ways, isn't it? This same logic applies for genes as well. A few genes which code for certain extreme important proteins, or even the newly modified genes, can be copied several times. This process of making exact copies of genes is called gene cloning. And just as in this case, here as well, clones or copies of genes serve many important applications. This entire process of making copies of the genetic material falls under the umbrella of genetic engineering. So in this video, we learned about the basics of genetic engineering. To learn more, do watch our upcoming videos. Till then, do subscribe to our channel to get notified.